Assalamu alaikum wa rahmatullah. Dear learners, expect you all are fine by the grace of Almighty Allah. I am also fine by the grace of Almighty Allah. Today I am Mohammad Rezal Karim going to take your English class. The topic of today is voice. In this online class, I congratulate you parents and the viewers. You know very well that this class is organized by Srishti Central School and College, Jamalpur, a unique concern of Srishti Education Family, Tangail, Bangladesh. Dear learners, সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা পরম করুণাময়ের অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমি আজকে তোমাদের ইংরেজি সেকেন্ড পেপার ক্লাস নিতে যাচ্ছি। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভয়েস। তোমরা ইতিপূর্বে যারা সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত আছো, অর্থাৎ সপ্তম, অষ্টম, নবম, দশমে আছো, তারা ষষ্ঠ শ্রেণীতে কিন্তু ভয়েস পড়েছো। তো যারা ষষ্ঠ শ্রেণীতে আছে তাদের জন্য এই টপিকটা হচ্ছে নতুন। তারপরেও ইতিপূর্বেও আমরা ভয়েসের উপর ক্লাস নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি গ্রামারের যে কোনো টপিক আসুক না কেন, আমরা সেটা ভালো করে কিন্তু আমাদের এই বিষয়ে সম্যক জ্ঞান রাখতে হবে। ফার্স্টলি আমাদের কাজ হবে যে টপিকটা থাকবে সেটার সঠিক উচ্চারণ, সেটার আমাদের মাতৃভাষায় বাংলা অর্থ, তারপর সেটার ডেফিনেশন, যদি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস থাকে সেগুলো আমরা ভালো করে জানবো। কারণ কোনো কোনো স্থলে আমরা দেখছি ম্যাক্সিমাম ক্ষেত্রে পরীক্ষায় কিন্তু ডেফিনেশন বা ক্লাসিফিকেশন এক্সাম্পলগুলো থাকে না, জাস্ট সেগুলো কি রুলস বা চেঞ্জিং থাকে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন বা ডিরেকশন অনুযায়ী কিছু চেঞ্জিং থাকে। এরপরেও কিন্তু আমাদের খুঁটিনাটি সব জানতে হবে। যেমন আজকে আমরা যে বিষয়টা পড়ছি এটা হলো ভয়েস। কি পড়ছি? ভয়েস। ভিওআইসি, ভয়েস অর্থ কি? বাচ্য। এটার আরেকটা অর্থ আছে কণ্ঠস্বর হয়, গলার স্বর বা আওয়াজ। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমরা গ্রামার করছি, তো গ্রামার বা ব্যাকরণের দৃষ্টিকোণ থেকে এটার অর্থ হচ্ছে বাচ্য। তাহলে বাচ্য কথাটি কিন্তু আমি ইতিপূর্বে ক্লাসে বলেছি এটা আমাদের মাতৃভাষা বাংলারই একটা শব্দ, কিন্তু এই বাচ্য কথাটি হয়তো তোমাদের কাছে অন্যরকম লাগতে পারে। তাহলে এই বাচ্য মানে কি? বাচ্য হচ্ছে ক্রিয়ার ধরন প্রকাশের একটা রূপ, অর্থাৎ ক্রিয়ার কার্য আমরা দুইটি ভাবে সাধারণত লক্ষ্য করতে পারি। যে প্রথমত কোন কোন ক্ষেত্রে কি কর্তাকে প্রাধান্য দেওয়া হয়, কোন কোন ক্ষেত্রে কি কর্মকে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ কর্তা এবং কর্মকে প্রাধান্য দিয়ে ক্রিয়ার যে রূপটা কাজ করে সেটার নামই হচ্ছে কি বাংলাতে বাচ্য, সেটাকে ইংরেজিতে কি বলে? ভয়েস। তাহলে আমরা বলতে পারি ভার্ব বা ক্রিয়ার যে ফর্ম বা রূপ, এফওআরএম, এই ফর্ম অর্থ কি? রূপ। রূপ সাবজেক্ট এবং অবজেক্টের উপর প্রাধান্য দিয়ে কাজ করে তাকে ভয়েস বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ভয়েস শব্দের অর্থ আমরা বললাম বাচ্য। এটার ডেফিনিশন বা সংজ্ঞাটা হচ্ছে কি ভার্ব বা ক্রিয়ার যে ফর্ম, যে রূপ, সাবজেক্ট মানে কি কর্তা এবং অবজেক্ট মানে কি কর্ম, এর উপর প্রাধান্য দিয়ে, একে গুরুত্ব দিয়ে, হ্যাঁ, মুখ্যতা দিয়ে কাজ করে, সেটাই হচ্ছে কি ভয়েস বা বাচ্য। তাহলে আমরা যদি if anybody ask you what do you mean by voice, then we should give him or her this question's answer. ওকে, আমরা কি উত্তর দেব? যে ভার্বের যে ফর্ম, সাবজেক্ট এবং অবজেক্টের উপর প্রাধান্য দিয়ে কাজ করে তাকে ভয়েস বা বাচ্য বলে ইংরেজি গ্রামারে। এখন আসি উদাহরণ। যেমন আমরা বললাম একবার সাবজেক্টের প্রাধান্য দেওয়া হয়, আরেকবার অবজেক্টকে। এটার দুইটা উদাহরণ তুলে ধরেছি। যেমন একটা মান আছে দে প্লে ফুটবল, এখানে দে প্লে ফুটবল, এখানে দেটা হচ্ছে কি সাবজেক্ট, তাহলে তারা ফুটবল খেলে, এখানে সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। দেখো এই সেন্টেন্সটা আমরা উল্টো করে লিখেছি ফুটবল ইজ প্লেড বাই देम, তাহলে ফুটবলটা কি ছিল? এখানে অবজেক্ট। প্রথম সেন্টেন্সে দেটা সাবজেক্ট ছিল, দে প্লে ফুটবল, আর ফুটবলটা ছিল কি অবজেক্ট। এখানে দ্বিতীয় সেন্টেন্সে আমরা অবজেক্টকে আগিয়ে নিয়েছি, অর্থাৎ অবজেক্টকে প্রাধান্য দিয়েছি। তাহলে এটা কিন্তু একটা সেন্টেন্স দুই ভাবে হয়ে থাকে। একবার হচ্ছে কি সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়, আরেকবার হচ্ছে কি অবজেক্ট বা কর্মকে প্রাধান্য দেওয়া হয়। এই দুইটা সেন্টেন্স তার স্পষ্ট প্রমাণ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা উদাহরণ থেকে আমরা বলতে পারছি, পূর্বের ক্লাসে পড়েছি যে ভয়েস দুই প্রকার। তাহলে ইংরেজি গ্রামার আর বাংলা ব্যাকরণের ম্যাক্সিমাম টপিক বা বিষয়টি কি রয়েছে? ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস রয়েছে। as like as voice has kinds or classification. তাহলে if anybody ask you how many kinds of voice and what are they, then you should or we should give him or her this answer. Voice is two kinds. যে ভয়েস হচ্ছে কি দুই প্রকার। তাহলে ভয়েস কয় প্রকার? দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। কর্তৃ মানে কি কর্তা, অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য। আর দুই নম্বর হচ্ছে কি প্যাসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য, অর্থাৎ কর্মকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে আমরা জানলাম যে ভয়েস হচ্ছে দুই প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য, আর দুই নম্বর হচ্ছে কি প্যাসিভ ভয়েস
কর্মবাচ্য। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা দুই প্রকার জানলাম, এখন এই দুই প্রকারের কি জানতে হবে? ডেফিনেশন বা সংজ্ঞাটা জানতে হবে। অর্থাৎ হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্টিভ ভয়েস এন্ড প্যাসিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস বা প্যাসিভ ভয়েস বলতে তুমি কি বুঝো? আমরা কিন্তু উপরের এই প্রথম যে সংজ্ঞাটা অর্থাৎ ভয়েস কাকে বলে, এখান থেকে কিন্তু আমরা আইডেন্টিফিকেশন করতে পেরেছি। অর্থাৎ যখন অথবা অর্থ থেকে অ্যাক্টিভ ভয়েস মানে কর্তৃবাচ্য, অর্থাৎ এখানে কর্তৃ বা কর্তাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে যে ভয়েসে কি কর্তা বা সাবজেক্ট বা কর্তাকে প্রাধান্য দিয়ে ভার্বের কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আমরা সংজ্ঞায় বলবো যে ভয়েসে সাবজেক্টকে অর্থাৎ কর্তাকে প্রাধান্য দিয়ে ভার্বের কার্য সম্পাদিত হয় সেটাই হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস। উদাহরণ হচ্ছে দে প্লে ফুটবল, এখানে দেটা হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টকে প্রাধান্য দেওয়া হয়েছে। আর দুই নম্বর হলো প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস মানে কি কর্মবাচ্য, অর্থাৎ কর্মকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে প্যাসিভ ভয়েসের সংজ্ঞা হচ্ছে if anybody asks you what do you mean by passive voice, then we should give him or her this person's answer যে ভয়েসে অবজেক্ট বা কর্মকে প্রাধান্য দিয়ে ভার্বের কার্য সম্পাদিত হয় তাকে প্যাসিভ ভয়েস বলে। যেমন ফুটবল ইজ প্লেড বাই them, এটা হচ্ছে এই প্যাসিভ ভয়েসের উদাহরণ। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা জানবো যে ভয়েস চেঞ্জ কয় ভাবে হয়ে থাকে। হ্যাঁ, চেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স ইনটু অ্যাক্টিভ টু প্যাসিভ, এরকম থাকে, অর প্যাসিভ টু অ্যাক্টিভ। তাহলে এই ভয়েস চেঞ্জটা দুই ভাবে হয়ে থাকে। কয় ভাবে হয়ে থাকে? দুই ভাবে। এক নম্বর হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ, আর দুই নম্বর হচ্ছে কি প্যাসিভ থেকে অ্যাক্টিভ। অ্যাক্টিভকে প্যাসিভ করা যায়, আবার প্যাসিভকেও কি অ্যাক্টিভ করা যায়। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম যে ভয়েস চেঞ্জ দুই ভাবে হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েস হতে প্যাসিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস হতে অ্যাক্টিভ ভয়েস। এখন আসলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা নিচের ক্লাস থেকে অর্থাৎ ক্লাস 3 থেকে অধ্যাবধি পর্যন্ত পড়ে আসছি যে অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার। তোমরা জানো যে সেন্টেন্সকে দুইটি দৃষ্টিকোণ থেকে ক্লাসিফাই বা শ্রেণীবিন্যাস করা যায়। এক নম্বর হচ্ছে অর্থগত দৃষ্টিকোণ থেকে, আর একটা গঠনভেদে। তাহলে অর্থগতভাবে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, আর গঠনভেদে হচ্ছে কি 3 প্রকার। এই অর্থভেদে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কেবলমাত্র 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। এক নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং তিন নম্বরে ইম্পারেটিভ সেন্টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটা আমাদের ভালো করে জানতে হবে। তাহলে আমরা আজকের ক্লাস থেকে জানতে পারছি যে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয়, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ। তাহলে 2 প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ হয় না। কি কি? অবটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে অবটেটিভ সেন্টেন্স এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সাধারণত হয় না, গ্রামারের নিয়মে করা হয় না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবার এই যে বললাম যে অর্থভেদে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে 3 প্রকারের হয়, গঠনভেদে যে 3 প্রকার আছে এই 3 প্রকারেরই কিন্তু হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসো এই ভয়েস চেঞ্জটা আবার মনে রাখতে হবে শুধু সেন্টেন্স হলেই, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ হলেই যে ভয়েস চেঞ্জ হবে এখানে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে, ফার্স্ট কন্ডিশনটা হচ্ছে যে সেন্টেন্সটা থাকবে সেটার মধ্যে অবশ্যই কি ট্রানজিটিভ ভার্ব, যেটাকে বলা হয় সকর্মক ক্রিয়া, অর্থাৎ কর্ম থাকতে হবে। যেমন আমি একটা যদি উদাহরণ দিই, আই প্লে, যেমন দে প্লে ফুটবল, এখানে তারা ফুটবল খেলে, যদি থাকতো দে প্লে, এটা কিন্তু সেন্টেন্স হতো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে কোনো ট্রানজিটিভ ভার্ব নেই, অর্থাৎ কোনো কর্ম নেই। ট্রানজিটিভ ভার্ব মানে কি সকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ভার্বটা থাকবে তার কি অবশ্যই কি কর্ম থাকতে হবে, অবজেক্ট থাকতে হবে। অবজেক্ট না থাকলে সেটা কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। তাহলে ইনট্রানজিটিভ ভার্ব অকর্মক ক্রিয়ার ভয়েস চেঞ্জ হয় না, সেটা ট্রানজিটিভ ভার্ব অবশ্যই থাকতে হবে। এই শর্তটা অবশ্যই মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আসি আমরা এই যে অ্যাক্টিভ হতে যে প্যাসিভ করব তখন কিন্তু ভার্বের একটা চেঞ্জ আসবে। কি আসবে? মনে রাখবে ভার্বের অবশ্যই প্যাসিভ ভয়েসে মূল ভার্বের V3 অর্থাৎ B3 মানে কি পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভে পরিণত করব তখন মূল ভার্ব যেটা থাকবে তার অবশ্যই কি পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ B3 হবে। কিন্তু আরেকটা বিষয় আমাদের সহজ, আমরা জানি যে কোনো পারফেক্ট টেন্সে, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই ধরনের 3 ধরনের পারফেক্ট টেন্সে সাধারণত কি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমাদের আলাদা করে নতুন করে কোনো পাস্ট পার্টিসিপল খুঁজতে হবে না, পাস্ট পার্টিসিপল ওই ভার্বটাই থেকে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি কথাটি আবার রিপিট করছি, অ্যাক্টিভ হতে আমরা যখন প্যাসিভ ভয়েসে পরিণত করব যে মেইন ভার্বটা থাকবে সেটার অবশ্যই কি পাস্ট পার্টিসিপল ফর্ম বা B3 হবে। হ্যাঁ, আর বললাম
প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই তিন ধরনের পারফেক্ট টেন্সে সাধারণত মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকেই, কাজেই সেখানে আমাদের কোনো পেরেশানি বা আমাদের দুশ্চিন্তার কারণ হয় না, সেটাই B3 বা পাস্ট পার্টিসিপল হিসেবে আমরা নিয়ে নিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ক্লাস থেকে আমরা যে প্রাইমারি থিম বা ধারণা পেলাম, কি পেলাম? ভয়েস অর্থ কি, ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কি কি, অর্থভেদে 5 প্রকার সেন্টেন্সের মধ্যে কয় প্রকার সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা যায়, ভয়েস চেঞ্জ কয় ভাবে হয়ে থাকে, এবং ভয়েস চেঞ্জের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এই কথাগুলো আজকে আমরা এই ক্লাস থেকে শিখলাম। আর প্রত্যেক প্রকার ভয়েসের কি ডেফিনেশন বা সংজ্ঞা শিখলাম, উদাহরণগুলো শিখলাম, এগুলো আমরা মনে রাখবো। যদিও পরীক্ষায় এগুলো থাকে না, কিন্তু বেসিক নলেজ হিসেবে আমাদের অবশ্যই এই নলেজটুকু আমাদের অ্যাকিউর বা অ্যাচিভ করতে হবে, আর্ন করতে হবে, অর্জন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এজ এ স্টুডেন্ট অফ সৃষ্টি এডুকেশন ফ্যামিলি উই শুড হ্যাভ দিস নলেজ অ্যাবাউট গ্রামাটিক্যাল সাইড। ওকে সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে, তোমাদের পরিবারের সকল সদস্যকে এবং আমাদের সবাইকে সুস্থ রাখুন, এবং আমাদের এই বাংলাদেশ থেকে তথা বিশ্ব থেকে করোনা নামক মহামারী উঠিয়ে নিয়ে স্বাভাবিক অবস্থায় আল্লাহ আমাদের আনয়ন করেন, সেই দোয়া কামনা করে। এবং তোমরা আশা করি সবাই বর্তমানে আমাদের অনলাইনে যে হোম এক্সাম চলছে, টিউটোরিয়াল এক্সাম, সেকেন্ড টিউটোরিয়াল এক্সাম চলছে, আশা করি পরীক্ষাগুলো ভালোভাবে দিচ্ছ এবং সবাই পরীক্ষার খাতাগুলো যথাটাইমে আমাদের স্কুলে স্বাস্থ্যবিধি মেনে তোমাদের অভিভাবকের মাধ্যমে আমাদের স্কুলে ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।